বলতে গেলে আজকাল সকালটা আমার একদম কিচেন থেকেই শুরু হচ্ছে। মানে সকালে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে ঝাড়ু লাগিয়ে সোজা কিচেনে চলে যেতে হয়, কারণ মজুমদারের শিফট ডিউটি চলছে। তো সকালে মজুমদারের খেয়ে দিয়ে চলে গেলে তারপরে আমার শুরু হয় ঘরের কাজ। তো সকাল সকাল উঠে আজকে ঝিঙের ডালনা বানিয়েছি, ঝিঙে আলু দিয়ে, আর রুটি বানিয়েছি। অ্যাকচুয়ালি সকালে যদি একটা ঠিকঠাক মতো সবজি বানিয়ে মজুমদারকে খেতে দিতে পারি তো মনটাও অনেকটাই শান্তি লাগে। কিন্তু সেই সবজিটা আবার মজুমদারের পছন্দ হওয়া চাই। ঝিঙে আলুর ডালনা আজকে করেছি, কিন্তু খাওয়ার সময় একটু মুখ ছিটকাচ্ছিল। তবুও যাই হোক, বেশি নারাজি না দেখে খেয়ে নিয়েছে শান্তিতে, খেয়ে আর নিজের ডিউটিতে চলে গেছে। তারপরে আমি ঘরের বাসি কাজগুলো শুরু করলাম। ওই নিত্যদিনের কাজ, যে কাজ আপনি ছেড়ে কোথাও যেতে পারবেন না। হার দিন সকালে উঠে একই কাজ করতে হবে, আবার এই কাজটা ছেড়ে আপনি অন্য কাজে গেলে মনেও শান্তি পাবেন না। আবার বাসি কাজগুলো যদি একদম আপনার কমপ্লিট হয়ে যায়, তারপরে দেখতে পাবেন মনে কত শান্তি না পাবেন। এখন 6টা বাজে, এরপরে কাজ করতে করতে প্রায় 6:30 বেজে গেলে তারপরে আবার কিচেনে যাব শ্রেয়ার জন্য। শ্রেয়ার এক্সাম এখনও চলছে। অ্যাকচুয়ালি শ্রেয়ার PT1 পরীক্ষা চলছে। তো শ্রেয়ার হচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা হয়, 40 মার্কের পরীক্ষা হচ্ছে এখন। তারপরে যেমন রেগুলার ক্লাস হয় তেমনই ক্লাস হয় আবার এক্সামের পরে। তো তার জন্য ওর আবার টিফিন বানাবো। তো তাতে আমি যতক্ষণ হাতে টাইম পাচ্ছি সেই টাইমে যতটা পাচ্ছি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। জানেন তো, আজকাল দেখছি আমার মনের ভালো থাকা খারাপ থাকা সমস্ত কিছু মজুমদারের শরীর ভালো থাকা খারাপ থাকার উপরে নির্ভর করে থাকে। দুদিন ধরে মনটা খুবই খারাপ। মানে কেমন হচ্ছে জানেন তো, এই সারাদিন খাচ্ছি দাচ্ছি, সংসারের কাজ করছি, হাসি ঠাট্টা করছি, তবুও কোথাও যেন মনের এক কোণায় খারাপ লাগাটা লেগেই থাকছে। আসলে দুদিন ধরে মজুমদার বলছে ওর শরীরটা খুব উইক, খুব উইক লাগছে। আর আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি ও কেমন দুদিন ধরে একটুখানি চুপচাপ বোঝা বোঝা হয়ে আছে। আর শরীরের দোষ কি বলুন, এই তো কদিন আগে প্রায় 8 দিন ধরে হসপিটালে পড়েছিল। সেই সময় তো শরীরের উপরে যা না তাই অত্যাচার হয়েছে। তারপর মজুমদারের সারা দিন ওষুধ খেতে হয়, তার জন্য তো শরীরের উইকনেস লাগবেই। কিন্তু আসল কথাটা কি জানেন, আমি সব কিছু জেনে শুনেও একদম অসহায়ের মতো থাকতে হয়। কারণ ওষুধের সাথে সাথে একটা মানুষের পথ্যরও দরকার হয়, যেটা মজুমদারের ক্ষেত্রে সম্ভব নয়। সাধারণ মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখায়, তার সাথে সাথে পথ্য খায়। আর মজুমদার অসুস্থ হলে শুধু তার ওষুধই খেতে হয়, তার সাথে সাথে কোনো কিছু খেতে পারে না। কারণ খাওয়াটাই হচ্ছে ওর চরম শত্রু। সাধারণ মানুষ ভালো মন্দ খেয়ে শরীর সুস্থ করে, আর মজুমদারের ভালো মন্দ খেলে শরীর অসুস্থ হয়ে যায়, ওকে হসপিটালে ভর্তি হতে হয়। তো কি করা যাবে বলুন, ঘরে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি চোখের সামনে দেখলেও ওর উইকনেসটা কিছুতেই কাটাতে পারি না। তাই এইসব কথাগুলো যখন মনে পড়ে না, মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। মন খারাপের আর একটা কারণ কি জানেন, কারোর সাথে কোনো কিছু শেয়ার না করতে পারার। এসব কথা কারোর কাছে শেয়ার করার না, কারণ আমার 2 ছোট বাচ্চা, তারপরে মজুমদারের সামনে যদি আমি এইসব কথা শেয়ার করি, আমার খারাপ লাগাটা তার সামনে বলি, তো আরও বেশি উইক হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করে একটু মনটা জাস্ট হালকা হওয়া। আর আর কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। সকালে শ্রেয়াকে চিড়ের পোলাও করে দেওয়া হয়েছে, তো সেটা প্রিয়াই করে দিয়েছে বেগুন দিয়ে, আর একটু পেয়ারা কেটে দিয়েছে। ও নিয়ে স্কুলে চলে গেল। আর আজকে তো বৃহস্পতিবার, আমি তাড়াতাড়ি কাজ সেরে চান করে আর ফুল তুলতে চলে এসেছি। এই টাউনশিপে যদি হাতে গোনা যায় তাহলে 600-700 কম জবা ফুল গাছ নেই। কিন্তু কি করা যাবে, ফুল তো পাওয়াই যায় না। এখানে সবাই কি করে বলুন তো, 4টার সময় উঠে বাসি কাপড়েই ফুল তুলতে শুরু করে, যেটা আমি করতে পারি না। কারণ ছোটোবেলার থেকে শিখেছি, বাবা সব সময় বলতো পূজার কাজ মানে শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে করতে হয়। তো আমি স্নান না সারা অবধি ফুল উঠাতে পারি না, তার জন্য আর ফুল পেতে খুব মুশকিল হয়ে যায়। আর আজকে দেখছি সাদা ফুল গাছটাও একটা ফুল নেই। তো যাই হোক, যে রঙ্গন ফুল দিয়ে কোনোদিন পূজা দিইনি, সেই রঙ্গন ফুল, চিরবসন্ত, এগুলোকে নিয়ে আমি আজকে পূজা দিতে যাব। তো নিচে ফুল তুলতে এসেছি। আর আমাদের এই মন্দিরটা, এটা তো অনেকবারই বলেছি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। তাছাড়াও এখানে রাস পূর্ণিমার সময় কীর্তন অনুষ্ঠান হয়। তো যখন রথ চলছিল তখন এই যে মন্দিরটা এত সুন্দর করে সাজানো ছিল, আর এখন ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। 2-1 দিনের মধ্যে এটাও পরিষ্কার হয়ে যাবে। আর নিচের আলপনাগুলোও কিন্তু দারুণ ছিল।
যখন অনুষ্ঠান চলছিল এই আলপনা ফুল সব মিলে এই পরিবেশটা একটা দারুণ সুন্দর লাগছিল। আর হঠাৎ করে দেখছি আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে একটু হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে। এখন বর্ষাকাল, বর্ষা তো হবেই, তবে একটা দিক থেকে বাঁচো, একদম প্যাচপ্যাচানি বৃষ্টি হচ্ছে না। আর দেখুন বিল্ডিংয়ের এই ধারের কাজগুলো কিন্তু হয়ে গেছে, এরপরে আবার রং হবে, তখন হয়তো আবার জানি না এসব ভার বাঁধবে কিনা। তবে এখন যে ওদের যে পুট্টি বা যেসব জায়গায় খারাপ ছিল বিল্ডিংয়ের, সেগুলো ভেঙে একদম ঠিকঠাক করে নিয়েছে। আর করে এই সাইডের কাজগুলো হয়ে গেছে, এই সাইডের ভারগুলো খুলে দিয়েছে সব। কিন্তু আমাদের সামনে বিল্ডিংয়ের একদম সামনের কাজগুলো মনে হয় এখনও হয়নি। অ্যাকচুয়ালি দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো ওর জন্য দেখছি কাজেও আসেনি, আর কাজে আসলেও একটু আধটু কাজ করে চলে গেছে। তো এই দেখুন সামনেটায় এখনও কাজ হয়নি, এইভাবে পুরো ভার বেঁধে রেখে দিয়েছে। তো জানি না কবে এটাকে খুলবে। আর সামনেটা পুরো প্যাচপ্যাচানি হয়ে যায়, কাজ হচ্ছে তো সারাদিন। তো ফুল টুল তুলে এসে ঠাকুরঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি। এখন বৃহস্পতিবার মানে একটুখানি অন্য নিত্যদিনের পূজার থেকে কিন্তু বৃহস্পতিবারে একটু সময় লাগেই, এটা আমার বলে না সবার লাগে। এখন আমি পুরো কাপড় টাপড় সব চেঞ্জ করে নেব ঠাকুরের, তারপরে সমস্ত ফটোগুলো সব মুছবো সুন্দর করে, তারপরে পূজা পার্বণ মানে পূজা শুরু হবে আর কি। তো অনেক গাছ কুড়িয়ে কুড়িয়ে কিছু সাদা ফুল, কিছু চিরবসন্ত, রঙ্গন ফুল, তুলসী পাতা, বেলপাতা আর আমের পল্লব নিয়ে চলে এসেছি। আসার পরে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, আর এদিকে মন্দিরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার পূজাটা শুরু করব। বাইরে কিন্তু ফের যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে স্নানে যাওয়ার আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, পূজা দিতে দিতেই দেখছি কাপড়গুলো একদম ধুয়ে মেশিন রেডি করে রেখে দিয়েছে। এখন আমাদের কাজটা বাকি। তো আমি প্রিয়াকে বললাম কাপড়গুলো বার করে একটু মেলে দিতে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তবুও যেহেতু আমি ভিতরে বারান্দার ভিতরেই মেলবো, তাই অসুবিধার কিচ্ছু নেই। আজকাল দেখছি আমার সারাদিন কিচেনের মধ্যেই টাইম কেটে যাচ্ছে। সকাল থেকে উঠে বলতে গেলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিফিন বনছে। মজুমদারের জন্য রুটি তরকারি বানানো হলো, তো আমি ইচ্ছা করেই শ্রেয়ার জন্য একটু অন্যরকম সবসময় টিফিন দেওয়ার চেষ্টা করি স্কুলে। তো মজুমদারের তো রুটি তরকারি খেয়ে গেল, শ্রেয়ার জন্য আবার চিড়ের পোলাও বানলো। এখন আবার প্রিয়া বলছে একটু পনির পুর দিয়ে পরোটা খাবে। তো কি করব, সবার জন্য যখন সব রকম হচ্ছে তো ওর কেন হবে না। আর ওর জন্য যখন করছি তো আমিও নিজের জন্য করে নিচ্ছি। রুটি তো করে রাখিনি, ঠান্ডা হয়ে যাবে বলে ভেবেছিলাম একদম যখন প্রিয়া উঠে খাবে আর আমার যখন পূজা কমপ্লিট হবে তারপরে আমি এগুলো বানিয়ে নেব। কিন্তু রুটি আর বানানো হচ্ছে না, এখন বানাচ্ছি হচ্ছে পনির আর চিজ পুর দিয়ে পরোটা বানাবো। পনিরটাকে নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, আর তার ভিতরে একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়েছি। আর হ্যাঁ, একটুখানি আমি না ওই যে আচারের যে লঙ্কার আচারগুলো আজকাল খাচ্ছি, ওই লঙ্কার আচারের ভিতরে যে মশলাটা থাকে সেটা একটু দিয়েছি, দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নিয়েছি। নিয়ে একদম রুটির ভিতরে, এটা আটা দিয়েই বানাচ্ছি, রুটির ভিতরে স্টাফিংটা দিয়েছি। একটুখানি চিজকে পাতলা করে কেটে দিয়েছি, আমার কাছে স্লাইস চিজ আছে, কিউব চিজ থাকলে ভালো হতো, এটাকে গ্রেট করে দিলে আরও সুন্দর হতো। তো স্লাইস চিজটা টুকরো টুকরো করে দিয়ে সুন্দর করে বেলে নিয়ে আর পরোটা ভেজে নেব, তাহলে হয়ে যাবে। আর পরোটাগুলো খেতে ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই পরোটা খেতে খুব পছন্দ করে। তো আপনারা যদি মনে করেন বাচ্চাদের জন্য কিন্তু এমনভাবে বানিয়ে দিতে পারেন, এতে প্রোটিন পুষ্টি সমস্ত কিছু বজায় থাকে। আর তাছাড়া এটা তো ময়দার বানানো হচ্ছে না, আমি আটারই বানাই, আর সবসময় ঘি দিয়ে বানাবার চেষ্টা করি। আমি যতটুকুনি জানি সাদা তেলের থেকে ঘি দিয়ে বানিয়ে খাওয়াটা অনেক বেটার। তো এখানে দেখো সকালে ঝিঙে আলুর তরকারি একটু আছে, তো ওই চিজ পনির পরোটার সাথে ঝিঙে আলুর তরকারি, আর তার সাথে সাথে আচার আছে, আচার দিয়ে খেয়ে নেব। প্রিয়া হয়তো তরকারি খাবে না, আচার দিয়ে খাবে, আর আমি এই তরকারিটা দিয়ে পরোটা খেয়ে নেব। কালকে
কালকে ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ তো কালকে পুরোটা শেষ হয়নি, একটু বাকি ছিল, মানে আজকেরও যাবার আছে ব্যাংকে। তো খাওয়া দাওয়ার পরে আর একদমই ভালো লাগছে না কেন জানি না, তো পিয়া একাই ব্যাংকে যাচ্ছে। ঠাকুরের কাপড়টা ধুয়ে এখানে মেলে দিয়েছি, শুকিয়ে গেলে উঠিয়ে নেব। আর এদিকে আমার গার্ডেনের একটুখানি দেখিয়ে দিই। আমার করলা গাছটা কিন্তু সুন্দর হচ্ছে, আমার নজর না লেগে যায়। আর করলা গাছে ছোট ছোট করলা আসছে, জানি না এগুলো থাকবে কিনা। এই দেখুন ছোট্ট ছোট্ট করলা হয়েছে, 2টো করলা হয়েছে, কালকেই ফুটেছিল, আজকে এখনও তো এইভাবে আছে। আর আগের যে করলাটা ছিল, মানে আগে যে 2টো করলা হয়েছিল তার মধ্যে এই যে একটা ছোট্ট হয়ে আছে, জানি না করলা থাকবে কিনা, কারণ এখানে ভালো রোদ্দুর আসে না, আর আমার মাটিগুলোতে সারও ভালো পায় না। আর আমার কুমড়ো গাছগুলো দেখুন খুব সুন্দর পাতা গজিয়ে উঠেছে। প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙলে আগে ব্যালকনিটা খুলে বাইরে এসে এদেরকে দেখি, মনটা যেন কেমন একটা অন্যরকম শান্তি আসে মনের ভিতরে। আর করলা গাছটা, একটা করলা কিন্তু পুরো জায়গাটা একদম ছেয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, আমার করলা গাছে আমার নজর না লেগে যায়। আজকে জানি না কেন একদম কাজে একদম ইচ্ছা নেই। সেই প্রিয়া ব্যাংকে চলে গেছে, তারপরে ভেবেছিলাম প্রিয়া যখন চলে গেছে এখন একা একা বসে বসে টুকটুক করে রান্নাবান্না করে নেব, কিন্তু একদমই ইচ্ছা হলো না। প্রিয়া ব্যাংক থেকে চলে এসেছে, তারপরে কিছুক্ষণ পরে আমি উঠেছি। অ্যাকচুয়ালি একটা মোবাইল হাতে নিয়ে বসেছি, আর ব্যাস এমনি ভালো লাগছে না। তারপরে মোবাইলে দেখতে দেখতে, রিল স্ক্রোল করতে করতে আরও শরীরটা যেন এনার্জি লস হয়ে গেছে। তো যাই হোক, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল, ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে সবজি কাটতে বসেছি। আমি কালকে কিন্তু নোটে শাক এনেছিলাম, কিন্তু মজুমদার আবার বিকেলবেলা গিয়ে লাল শাক এনেছে। তো লাল শাকটা কেমন দেখছি, কেমন মিয়ে গেছে, তো ওই জন্য আগে লাল শাকটা কেটে নেবো। তো সবজিগুলো কেটে নিই। আর এদিকে দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আজকের ডালটা না এরকমই দরকার, না বেশি পাতলা হবে, আরও একটু কম বয়েল হলে ভালো হতো। তো যাই হোক, এখানে শাক সবজি সব কেটে নিয়ে রান্না করতে চলে এসেছি। তো প্রথমে করলাগুলো ভেজে নেব। আজকে আমি করলা দিয়ে ডাল করব, তবে এমনি সাধারণ যে লাউ করলা দিয়ে তেঁতোর ডাল হয় সেরকম না, আজকে একটু অন্য রকমভাবে বানাবো। চলুন আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি শেয়ার করি, যেটা আমার খুবই ফেভারিট। করলা দিয়ে ডাল বানাবো, তার জন্য করলাটা আগে লবণ হলুদ দিয়ে মেখে একটু লাল লাল করে ভেজে নেবো। আর করলাটা চাকচাক করে কেটেছি, এটা অন্যভাবে কাটলেও হয়, তবে ডালে এরকম চাকচাক করে কাটলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি করলা ভাজার পরে যে তেলটা ছিল তার ভিতরে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এর ভিতরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটু গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, যেটা আমি দিলাম না, আমার এখন বর্তমান ঘরে নেই বলে আমি দিইনি। আপনারা যদি মনে করেন একটু গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিতে পারেন। তো ফোড়নটা বেশ যখন ভাজা ভাজা হয়ে একটা বেশ সেন্ট আসবে, তখন কিন্তু আমি যে ডালটা বয়েল করে রেখেছিলাম সেটা দেব। কিন্তু এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়োয়। অ্যাকচুয়ালি আমি প্রথমে কি করি, লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটা দিই, কিন্তু আজকে আগেই ডালটা দিয়ে ফেলেছি, তাই আমি পরে মশলাগুলো দিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, তার সাথে আমি এখানে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, যেটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব ডালের সাথে। ডালটা কিন্তু আজকে পাতলা হবে না, এটা এই মুগের থেকে না সোনা মুগ দিয়ে আরও খুব সুন্দর হয়, খুব সুন্দর সেন্ট ছাড়ে, খেতেও ভালো লাগে। আর এখানে মিষ্টির জন্য একটু গুড় দিয়েছি, আর একটুখানি আদাকে গ্রেট করে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে বেশ এটাকে যখন একটুখানি ফুট ধরেছে, তখন আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, যে করলাগুলো ভেজে রেখেছিলাম, সেই করলাগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এর ভিতরে গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। সত্যি বলছি, যাদের জ্বর হয়েছে, খেতে ইচ্ছে হচ্ছে না, মুখে অরুচি, তারা এইভাবে একবার মুগ ডাল দিয়ে বানিয়ে দেখবেন। মুখের অরুচি যদি চলে না গিয়ে মুখের স্বাদ যদি না বাড়িয়ে দিয়েছে, তা আমি আর কি বলেছি। আজকে গোটা পটলের পোস্ত করবো, তো পটলটাকে তো গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে 2 ধার দিয়ে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে ভেজে নিয়েছি। আর এখন আমি বাটিতে একটু লবণ হলুদ গুলে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে আর একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ঢেকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে যখন একদম ভালো করে কষে তেল বেরিয়ে যাবে, তখন আমি এর ভিতরে
পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর ঢেকে দেব। মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেব। ফুটে একদম দেখুন ড্রাই হয়ে গেছে আর তেল বেরিয়ে এসছে, তখন কিন্তু এটাকে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো চলুন এতক্ষণ ধরে আজকে দুপুরের জন্য কি কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। লাল শাক ভেজেছি বড়ি দিয়ে, বড়ি ভাজা দিয়েছি ওতে, আর মুগ ডাল তো করলা দিয়ে বানিয়েছি, আর এখানে গোটা পটলের পোস্ত করেছি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো শ্রেয়া চলে এসেছে আর স্কুল থেকে এসেছে ভিজে, ওর ব্যাগের ভিতরে কিন্তু রেনকোট ছিল, তবুও ও রেনকোট বার করে নিয়ে ইচ্ছা করে ভিজে এসেছে, যার জন্য ওকে সবাই মিলে বকছে। কিন্তু ও এখানে এক্সকিউজ দিচ্ছে যে স্কুল থেকে যখন বেরিয়েছে তখন একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, ও ভেবেছে যে এইভাবে বাড়ি চলে যেতে পারবো, কিন্তু রাস্তার মাঝে এসে নাকি জোরে বৃষ্টি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো জানি প্রথম থেকেই জোরে বৃষ্টি হচ্ছে, ওর একটু বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছা। তো বৃষ্টিতে ভিজে আসার পরে তো সবাই মিলে বকাবকি করায়, ওর একটুখানি মনটা খারাপ, তো মন খারাপ করে খেতে বসেছে। আর মজুমদার কিন্তু রেনকোট নিয়ে গেছে, ও ভেজেনি, মানে আসার সময় মজুমদার ভেজেনি, কিন্তু শ্রেয়া ভিজে ভিজে এসছে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে, এক্ষুনি টিউশনি আছে, 3টের সময় টিউশনি। ওর খেতে খেতেই তো মানে দুটো স্কুল থেকে আসে, আর 10-15 মিনিট লাগে ওর ড্রেস খুলতে, মানে 2:20-25 খেতে বসলে ও 3টে, খুব তাড়াতাড়ি খেলে 3টে বেজে যায় খাওয়া শেষ করতে করতে, এত তাড়াতাড়ি ও খায় আর কি। তো যাই হোক, খেতে খেতেই 3টে বেজে গেছে, আর তাড়াতাড়ি করে ড্রেস করে আবার টিউশনির জন্য বেরিয়ে পড়ছে। আর আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, এবার রেস্ট নেব। আর বাইরে কিন্তু একদম এখনও তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে। তো এখন জোর করে রেনকোট পরিয়ে দিলাম, আর ও পরে নিল, জানে দুপুরে এত বকা খেয়েছি স্কুল থেকে এসে, এখন না পরে গেলে আর কোনো উপায় নেই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এইখানেই শেষ করব। তবে আমার সাথে সাথে ভিডিও দেখতে দেখতে যারা একদম এই অবধি চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।